শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কবে দেশে ফিরবেন? জামাতে ইসলামী কবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি নাকি পারবে না? এসব প্রশ্নের মীমাংসা আগেই রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে নানাভাবে মাঠ গরম করার চেষ্টা করছেন। কেউ মনে করছেন যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া ভালো, কেউ ভাবছেন দেরিতে নির্বাচন হলে তারা দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আরেকটি বিষয়ও মোটামুটি কোনো সুরাহা হয়নি, কোন নির্বাচন আসলে আগে হবে, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন? এর পাশাপাশি যৌক্তিক সংস্কারের পর নির্বাচন ও কিছু সংস্কার করে নির্বাচন, অতঃপর বিস্তারিত সংস্কার, এই নিয়েও আসলে কোনো প্রশ্নের মীমাংসা হয়নি, বরং আমাদের বিভক্তি বেড়েই চলেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরকে নির্বাচনের ডেডলাইন ধরে প্রস্তুতি নিচ্ছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি কয়েকটি বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়, ডিসেম্বরে কি হবে জাতীয় নির্বাচন? অনুষ্ঠানে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ, আমাদের সঙ্গে রয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেড অফ ডিজিটাল জাহিদ নওয়াজ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমার মনে হয় যে রাজনীতিবিদকে দিয়েই শুরু করি আসলে রাজনীতির কথা। ববি হাজ্জাজ, আপনার কাছে শুনতে চাই যে যেখানে আমরা নানা বিষয় এখন বিভক্ত হয়ে গেছে, যে ঐক্য আমাদেরকে আসলে 5ই আগস্ট এনে দিয়েছিল সেটা তো এখন মোটামুটিভাবে কোনো অস্তিত্ব নেই বললেও মনে হয় ভুল হবে না। সেই জায়গায় আমরা এই নির্বাচনকে নিয়ে কতটা একমত হতে পারবো, যেখানে আসলে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনের সংস্কারের বিষয়টি রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ঐক্যমতের উপর তিনি ছেড়ে দিয়েছেন। এখন এই ঐক্যমত কিভাবে সম্ভব বা কতটা সম্ভব অসম্ভব? মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা একদম হয়তো গত নভেম্বর ডিসেম্বরের কোনো একটা ফর্মাল অ্যাড্রেস টু দ্য স্টেট, টু দ্য নেশন, বিজয় দিবসের বিজয় দিবসের বক্তব্যে যে কথাটা বলেছিলেন যে 2025-এর ডিসেম্বর, 2026-এর জুন, আমার মনে হয় উনি এখনও ওই জায়গাটাই কিছু দূর ধরে বসে আছেন। কারণ রিসেন্টলি উনি বক্তব্যে যেগুলো আপনি আলোকপাত করলেন, রিসেন্ট বক্তব্যগুলোতে উনি 25শে ডিসেম্বর নিয়েই কথা বলেছেন। কিন্তু 25শে ডিসেম্বর কেন, এটা আসলে এখনও পরিষ্কার হয়নি। ডিসেম্বরের আগে না কেন, ডিসেম্বরের পরে কেন, যত শীঘ্রই সম্ভব না কেন? নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে, আগামী এই জুন মাসে, 25শে জুন মাসের ভেতরে দিতে তৈরি। সেটা আপনার লোকাল নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন হোক, তারা দিতে তৈরি থাকবে। তো এই ধরনের একটা আলোচনার ভেতরে কেন নির্বাচনের ডেট নিয়েও আলোচনা হচ্ছে না, বা নির্বাচনের ডেটটা কেন পেছাবে বা কেন আগাবে সেটা নিয়েও আলোচনা হচ্ছে না, এটা একটু কনসার্নিং এবং রাজনৈতিক দলগুলোর জন্য কনফিউজিংও। প্লাস আপনি যদি বলেন যে রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবাই ঐক্যমত, তাহলে সবার ঐক্যমতে পৌঁছানোর প্রসেসটাই তো নির্বাচন। নাগরিকরা কি চায়, 17.5 কোটি বাংলাদেশের জনগণ কি চায় সেটা জানবার জন্যই তো নির্বাচন। তো আপনি যদি বলেন যে তারা কি চায় এইটা জানার জন্য যে নির্বাচন, সেই নির্বাচন দেওয়ার আগে আপনি জানতে চান তারা কি চায়, তাহলে কোনো পদ্ধতি নেই তো ভাই। তো আপনার নির্বাচনই তো দিতে হবে। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে এই সময় পৌঁছাবেন সেটা তো নিশ্চয়ই খুব কঠিন। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে, এখন আপনি রাজনৈতিক দলগুলো কোন রাজনৈতিক দলের সাথে কথা বলবেন সেটা ডিফাইন করেন। বিকজ সবচেয়ে বড়ভাবে শক্তি দিয়ে যারা নির্বাচন পেছানোর দাবি জানাচ্ছেন তারা রাজনৈতিক দল ফর্ম করছেন। তারা অলরেডি গত বছরের সেপ্টেম্বর মাসে বলে দিয়েছে তারা রাজনৈতিক দল ফর্ম করছেন। তো তারা সবচেয়ে বেশি পেছানোর দাবি জানাচ্ছেন। একই সাথে আরেকটা দল পেছানোর দাবি জানাচ্ছেন, আপনি নিজেই আপনার আলোচনায় প্রশ্ন তুললেন যে যাদের নিবন্ধন নিয়েও তারা এখন দৌড়াদৌড়ি করছে। এগেন, আমি মনে করি তাদের নিবন্ধন পাওয়াটা যৌক্তিক, তাদের এই দাবিটা, কিন্তু এটা আইনি প্রসেসে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আইনি প্রসেসে আসেনি যদিও, ততক্ষণ পর্যন্ত তো আসলে অফিসিয়াল আলোচনার জায়গায় পড়ার কথা না। তবে আমরা বিশ্বাস করি যে পলিটিক্যাল বায়াসের কারণে তাদের নিবন্ধন নিয়ে নেওয়া হয়েছিল এই আওয়ামী লীগ সরকারের সময়, এবং এখন যেহেতু এই পলিটিক্যাল বায়াসটা নেই, তারা সৎভাবে তাদের পেয়ে যাওয়া উচিত, এবং সেখানেও সরকার যদি সহযোগিতা করতে পারে সহযোগিতা করা উচিত। কিন্তু তাহলে এখন আপনি যে বলছেন যে কেউ বলছে নির্বাচন পিছাতে, তাহলে স্পেসিফিক যে এই দুটো দল বলছে, একটা এখনো গঠন হয়নি, আরেকটার
আপনার রেজিস্ট্রেশন এখনো ফেরত পায়নি। তাহলে তাদের দুজনের কথা আপনি নির্বাচন পিছিয়ে দিচ্ছেন, বাকি সবার এগেন তাদের কথার কোনো মূল্য নাই তা না, বাট বাকি সবার কথা আপনি মূল্যায়ন করছেন না। এবং যে কোনো কেউ, আমিও আজকে দাবি করতে পারি, আমি আজকে দাবি করতেই পারি 10 বছর নির্বাচন হবে না। শেখ হাসিনার পার্লামেন্টে এক একটা এমপি দাঁড়িয়ে দাবি করতো যে নির্বাচনের কোনো দরকার নাই, বাংলাদেশে শুধু শেখ হাসিনাকে দরকার। তো এই দাবি যে কোনো একটা ব্যক্তি বা দল করলে তো হবে না। জনগণের অধিকার ভাই নির্বাচন, যে কোনো আন্দোলন। আজকে অনেকেই বলতে পারে আন্দোলনের মাস্টার মাইন্ড এ, মাস্টার মাইন্ড সে, আন্দোলন এটা সেটা, আমি সব কিছু ভুলে যাই আপাতত, আমরা ধরেই নেই, কারণ যেটা বাস্তবতা এটা ছিল জনগণের আন্দোলন। আমারও না, আপনারও না, ওনারও না, আমরা সবাই ছিলাম, কেউ বেশি কেউ কম ছিলাম, সেটা ভিন্ন অর্থে, কিন্তু সবার আন্দোলন। তাহলে সবার আন্দোলন যদি হয়, সবাই আন্দোলনটা করলো কেন? কেউ করেছে হাসিনার উপর রাগ, কেউ করেছে দ্রব্যমূল্যের দাম বেশি, কেউ করেছে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বাট এখন সবাইকে যদি আপনি ধরে জিজ্ঞেস করেন যে সবাই, মানে জিজ্ঞেস না, মানে সবারটা যদি আপনি অ্যাকিউমুলেট করেন যে সবাই কেন করেছে, তাহলে ঘুরে ফিরে একটা জায়গায় আসবে যে সবাই তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল বলে করেছে। তাহলে অধিকার থেকে বঞ্চিতটা আপনি মুছে দেবেন কিভাবে? নির্বাচনের মাধ্যমে। তাহলে সবার আসল দাবিটা কি? সে আসলে এই দাবি ব্যক্ত করুক আর না করুক, তার দাবিটা কি? তার দাবিটা নির্বাচন। আর আপনি এই নির্বাচন নিয়ে ধোঁয়াশা রাখছেন, কোনো পরিষ্কার কথা বলছেন না, এটা মুশকিল হয়ে যাচ্ছে না ভাই? আমরা চাই যে একটা ঐক্যমতে আসুক আসলে, কিন্তু আমরা জাহিদ ভাইয়ের কাছে জানতে চাই, জাহিদ ভাই যদি আসলে কোনো কারণে ঐক্যমতে আসা সম্ভব না হয়, যেটা সম্ভাবনা এখন অনেক বেশি হয়তো দেখা যাচ্ছে, তাহলে আসলে পরিণতি কি হবে? নির্বাচন কারা ঠিক করবে? কতটুকু সংস্কার সেটা কারা ঠিক করবে? থ্যাংক ইউ। ফার্স্ট থিং হচ্ছে যে নির্বাচনটা কেন লাগবে। আপনি দেখেন যে 2008 সালে নির্বাচনের পর, তো ওটা তো ভোটে হয়েছে, এরপরে 3টি নির্বাচন হয়েছে, যেটা মানুষের ধারণা বা মানুষের এই ধারণাই সঠিক যে ইলেকশনটা ঠিকমতো হয়নি। সো গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন ছিল। সো এখন যেটা ঘটছে যে মানুষের যে এই ভাই যেটা বলছিলেন যে বিভিন্ন রকম দাবি ছিল এই আন্দোলনে, বাট একটা মেইন ফোকাস ছিল যে এই সরকার ইললেজিটিমেট, সো এই সরকারকে যেতে হবে। তো বিপরীতে একটা লেজিটিমেট গভর্নমেন্ট আসতে হবে। তো লেজিটিমেট গভর্নমেন্ট আসার মেইন বিষয় হচ্ছে ইলেকশন। যারা আন্দোলন করেছে ওনারা তো আর বিপ্লবী সরকার গঠন করেননি, ওনারা সংবিধান রেখেছেন, সংবিধানের ধারাবাহিকতা আছে। সো সেই প্রেক্ষিতে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে যে নির্বাচনটা দেওয়া। এখন নির্বাচনের দেওয়ার ক্ষেত্রে ইঙ্গিত আছে যে বেশিরভাগ পলিটিক্যাল পার্টিস এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং যেটা বলা হয় যে মিনিমাম সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়া। আর কিছু কিছু পক্ষের এর বিপক্ষে অবস্থান। এর মধ্যে একটা হচ্ছে যারা দল গঠন করতে যাচ্ছে, আর একটা হচ্ছে জামাত ইসলামী, যাদের নিবন্ধন বাতিল হয়ে গিয়েছিল এবং নিবন্ধনটা ফেরত আসার একটা প্রসেস চলছে। সো এখন যদি আপনি দেখেন যে এর বাইরেও তো আরও বিভিন্ন স্টেক হোল্ডার ছিল 5ই আগস্টের এই ছাত্র জনতার অভ্যুত্থানের। একটা বড় স্টেক হোল্ডার ছিল হচ্ছে সেনাবাহিনী। সো আপনি দেখেন যে মেবি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে সেনাপ্রধান কিন্তু তার জায়গা থেকে একটা বক্তব্য দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত। এটা কী জন্যে? যে এটা এরকম না যে সেনাপ্রধানের ব্যক্তিগত আকাঙ্ক্ষা, এটা হচ্ছে এই জন্যে যেহেতু 5ই আগস্টের পরে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অনেক কাজেই সেনাবাহিনীকে ইনভলভ হতে হয়েছে। সো সেনাবাহিনীর এই জায়গা থেকে আকাঙ্ক্ষা হচ্ছে যে 18 মাসের মধ্যে সব কিছু আবার স্মুথ হবে, তারা তাদের আসল যে জায়গা ব্যারাকে ফেরত যাবে। তো সেই আকাঙ্ক্ষা থেকে সেনাপ্রধানের বক্তব্য হচ্ছে এটা। এবং আমরা দেখেছি যে সেনাপ্রধান তার ইন্টারনাল অফিসার্স অ্যাড্রেস দরবারেও কিন্তু তাদেরকে বলেছি যে তোমাদেরকে মোটামুটি একটা লম্বা সময় মাঠে থাকার প্রস্তুতি রাখতে হবে। সো সব কিছু মিলিয়ে আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনূস ওই কারণেই যে একটা হচ্ছে যে উনি আশা করছেন এই সময়ের মধ্যে পলিটিক্যাল পার্টিসগুলোর একটা কনসেনসাস হবে, এবং আর রাষ্ট্রের অন্য যে স্টেক হোল্ডার আছে তারা সব প্রস্তুতি মিলিয়ে ডিসেম্বর নাগাদ ইলেকশনটা হবে। জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ হবে, এরপরে কিন্তু আমাদের আবহাওয়া ওইভাবে পারমিট করে না। সো এসব কিছু মিলিয়েই দেখা যায় যে ডিসেম্বর, আর যদি আপনি আরেকটু পিছাতে চান প্রস্তুতির জন্য, জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে, কারণ সামনের বছর রোজা আবার আসবে ফেব্রুয়ারিতে। সো এসব কিছু মিলিয়ে যে নির্বাচনের সম্ভাব্য যে সময় আপনি যেটা বলছেন যে কনসেনসাস হবে কিনা, অবশ্যই হবে। কনসেনসাস না হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে মানুষের যে মেইন আকাঙ্ক্ষা ছিল যে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে গণতান্ত্রিক একটা অভিযাত্রায় যাওয়া, এই বিষয়ে কিন্তু ববি হাজ্জাজেরও কোনো আপত্তি নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো আপত্তি নেই, ডাক্তার শফিকুর রহমানের কোনো আপত্তি নেই। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়,
কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত 15ই ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত যে কমিশন গঠন করা হয়েছে তারা বসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ কি বলেছেন কয়েকটা বক্তব্য আমরা একটুখানি শুনে আসি দর্শকদের সাথে। আশা করি খুব দ্রুত সংস্কারের যে ন্যূনতম ঐক্য সেটি তৈরি হবে, সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারে আমরা ঐক্যমত্য হই, তারপর শীঘ্রই সম্ভব নির্বাচন হবে বলেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ও জনগণের ঐক্যের জায়গা দিন দিন বিনষ্ট হচ্ছে। নতুন সংবিধানের মাধ্যমে মানুষের মুক্তি মিলতে পারে। আমরা বলেছি টেস্ট ম্যাচের মাধ্যমে যেতে হবে, যেখানে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশের 53 বছরের অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো সংস্কার কমিশনের মাধ্যমে সমাপ্ত করতে হবে বলেছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বেশ তিন ধরনের কথা আমরা শুনছিলাম। একটুখানি জানি যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, এটা নিয়েও তো বিশাল এক দ্বন্দ্ব। সেই জায়গায় বিএনপি বলছেন যে জাতীয় নির্বাচন আগে হতে হবে, জামাত এবং যে রয়েছেন যে আমাদের ছাত্রদের যে দল হতে যাচ্ছে তারা আবার বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন। আমি জানি না ববি হাজ্জাজ ভাই কোনটা চান, আপনি কোনটা চান ভাই? জি দেখেন, আমাদের দল থেকে আমরা পরিষ্কার করেছি এবং এটাও পরিষ্কার করেছি কি কি কারণে, এবং ওই যে আপনি 15 ফেব্রুয়ারি না ওই যে ঐক্যমত কমিশনের যে মিটিংটা ছিল এখানে আমরাও বক্তব্য রেখেছি, কথা বলেছি এবং সেই জায়গাগুলোতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্যানেল অফ আপনার কমিশন হেডস তাদেরকেও আমরা এই জিনিসগুলো ব্যক্ত করেছি। অফিশিয়ালি আনঅফিশিয়ালি তাদের সাথে কথা বলেছি, কারণ ওখানে একটা প্রশ্ন চলে এসেছিল জাতীয় নির্বাচন না আপনার স্থানীয় নির্বাচন, এবং ওইখানেও আপনার যেই নেতৃবৃন্দ কথা বলেছেন স্থানীয় নির্বাচন নিয়ে এবং কমিশন হেডসরা যারা যে কথা বলেছেন স্থানীয় নির্বাচন নিয়ে, আমি পাশে দাঁড়িয়েও তাদের সাথে বাইরে পার্সোনালিও তাদেরকে জিজ্ঞেস করতে চেষ্টা করেছি যে ভাই কেন, স্থানীয় নির্বাচন কেন আগে? কারণ স্থানীয় নির্বাচন আগে হলে প্রবলেমগুলো আপনাকে যদি এক এক করে একটু শর্ট করে বলি, একটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে লিগ্যাল লেজিটিমেসি নাই। একটা নতুন পার্লামেন্ট দিতে হবে, হ্যাঁ জি সো রাটিফিকেশনের মাধ্যমে এদেরকে লেজিটিমেসি দিবে। সো তারা নিজেরা লেজিটিমেট না হয়ে তারা যদি একটা স্থানীয় নির্বাচন দেয়, স্থানীয় নির্বাচনের লেজিটিমেসি কামস ইনটু কোয়েশ্চেন। দ্বিতীয় আপনি আসেন স্থানীয় নির্বাচনটা আরও ভালোভাবে করার জন্য যে রিফর্মগুলো দরকার, এই রিফর্মগুলোর সাথে কনস্টিটিউশনাল চেঞ্জেসের সম্পর্ক আছে। তার জন্য একটা আপনার জাতীয় সরকার জাতীয় নির্বাচন হয়ে পার্লামেন্ট ফর্ম করে নির্বাচিত সরকার দরকার। এছাড়া আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং ইনস্টিটিউশনাল শক্তি যেই জায়গায় থাকতে হয় একটা স্থানীয় নির্বাচন সুন্দর শক্তভাবে করবার জন্য এই মুহূর্তে সেটা নেই, এবং একটা নির্বাচিত শক্তিশালী সরকার না আসা পর্যন্ত সেটা হবে এটা কিছু দূর বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। একই সাথে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই যে আওয়ামী লীগের যারা দোসর আছেন, যারা এখন পালিয়ে বেড়াচ্ছেন বা কিছু, তারা খুব শক্তভাবে একটা ইনফ্লুয়েন্স খাটাতে চেষ্টা করবেন এবং এই ইনফ্লুয়েন্সটা বাস্তবায়ন করার সম্ভাবনা খুবই বেশি যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয়। এই কারণগুলো নিয়ে আমি যখন আলোচনা করলাম যারা চাইছেন স্থানীয় নির্বাচন আগে, এগেন আমি পার্সোনালি না, কথা পার্সোনালি হয়েছে, আমি অফিসিয়ালি আপনাকে বলছি যেহেতু কথা পার্সোনালি হয়েছে এর জন্য আমি নাম ধরে ধরে বলছি না, যাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে এই প্রবলেমগুলোর সলিউশন কিভাবে করবেন, আমার কাছে উত্তর শুধু একটা এসছে, কিন্তু জাতীয় নির্বাচন আগে দিলে তো বিএনপি জিতে যাবে। আমি সত্যি কথা বলছি আপনাকে, যেহেতু পার্সোনাল কনভারসেশনে বলা হয়েছে বলে আমি নামগুলো বলছি না, বাট আমার সাথে রেসপন্স এইটা ছিল যে জাতীয় নির্বাচন আগে দিলে তো বিএনপি জিতে যাবে। এখন বিএনপি জাতীয় নির্বাচন আগে দিলে যদি বিএনপি জিতে, ভাই আমি বিএনপি করি না, আমার লাভ হবে না বিএনপি জিতলে, কিন্তু যদি বিএনপি জিতে তার কিভাবে জিতবে ভাই? ভোট দিয়ে জিতবে। যদি জনগণ ভোট দিতে চায় বিএনপিকে তাহলে আপনার প্রবলেমটা কোথায়? জনগণ যদি ভোট দিতে চায় বিএনপিকে, আপনার প্রবলেমটা কোথায়? আর ভাই আমি বিএনপি করি না, বিএনপি যদি না জিতে আমি যদি জিতি আমিও সেটা চাই, কিন্তু তাহলে এই যে প্রবলেমগুলোর কথা বললাম এইটা সলিউশন বলেন, এটা কিভাবে করবেন? আবার তারা একটা প্রশ্ন করেন যে যদি জাতীয় নির্বাচনে একটা দল চলে আসে
তখন তারা আসলে তাদের মানুষজনকে বিভিন্ন জায়গায় বসাতে চাইবে, যেটা গত স্বৈরাচারী সরকার করেছে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। সরকারি সিস্টেম শুধু বাংলাদেশে না, সব জায়গায় কিছু দূর স্পয়েল সিস্টেম। এই যে ট্রাম্প সাহেব এসছেন, ট্রাম্প সাহেব এসে কি তার নিজের মন্ত্রী সব বসাননি? সব বড় বড় অফিসে ফেডারেল এবং FBI থেকে CIA থেকে ন্যাশনাল ইন্টেলিজেন্সে সব তার লোক বসাননি? সরকারের পরিচালনা হয় এইভাবে, এটা সব জায়গায় স্পয়েল সিস্টেম। মোদী সরকার যখন আসবে মোদী সরকার বসাবে, এটা গণতান্ত্রিক না, না এই গণতান্ত্রিক আপনার সরকার ব্যবস্থা এই জিনিসগুলো হবে। ইজ জাস্ট দ্যাট আপনার ইনস্টিটিউশনগুলোর, আপনি যেটা কাঠামোতে গেলেন, এই যে অবকাঠামোমূলক যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো যদি শক্তিশালী হয় তাহলে তারা আইনের বাইরে যাবে না। কিন্তু ববি ভাই, এই যে একটি জরিপের বরাত দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে 90% মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। আমি আপনাকে এই জিনিসটা, এই জরিপটা যখন প্রথম ছেড়েছে তখন কোনো একটা টক শোতে, ন্যাশনাল টিভিতে আমি বলেছিলাম যে ভাই, আমি যদি কোনোদিন সরকারে আসি আর আমি যদি সরকারে নাও আসতে পারি তাহলে আইনগত ব্যবস্থা নিব BISS এর বিরুদ্ধে। তারা এই ধরনের জরিপ কিভাবে করলো? বিকজ এগেন, যেহেতু আই অ্যাম এ পলিটিক্যাল সায়েন্টিস্ট, আই অ্যাম অ্যান একাডেমিক, জরিপ আমাদের অনেক করতে হয়। জরিপ কিভাবে করতে হয়, আপনার ইউনিভার্সিটি যে আপনার পপুলেশন সিলেকশন কিভাবে হয়, টার্গেটিং কিভাবে হয়, কোয়েশ্চেনিয়ার কিভাবে তৈরি হয়, আনসার্স কিভাবে নেন, এই সবগুলো জিনিসের স্পেসিফিক প্রসেসিস আছে। সরকারি টাকায় সরকারি অর্গানাইজেশন একটা আপনার জরিপ করবে যেটার ভেতরে কোনো কিছু ফলোড হয় নাই, র্যান্ডমলি তারা একটা ইচ্ছা মতো নাম্বারস বসিয়ে দিয়েছে, বা পছন্দের আত্মীয় স্বজনকে যে জিজ্ঞেস করে ভাই তুমি কি করবে। এখন আজকে যদি ভাইয়ের অফিসে যে জিজ্ঞেস করেন, আমি আপনাকে বলছি, আজকে যদি ভাই TBS খুব নাম করা একটা নিউজ মিডিয়াম, সেখানে আমি ধরেই নিচ্ছি যে ভালো উচ্চশিক্ষিত তরুণরা বা বয়স্ক যারা আছেন, উচ্চশিক্ষিত বলে ওখানে ওনারা চাকরিটা পেয়েছেন, ওনার অফিসে যে যদি আজকে একটা জরিপ করেন আপনি, সেটা কি আপনার এক মুহূর্তের জন্য মনে হয় বাংলাদেশের জন্য রিপ্রেজেন্টেটিভ হবে? কখনো হবে না। সো তাহলে এইরকম আপনি আপনার দোস্ত বন্ধু ভাই ব্রাদারের ভিতরে একটা জরিপ করে যদি ছাপিয়ে দেন, এটা ন্যাশনাল জরিপ, তাহলে এখানেও তো আপনি লায়াবল ফর সাম সর্ট অফ ক্রিমিনাল পানিশমেন্ট। তো ওই জায়গাটা আমি বলছি যে মানে এই জরিপ করার জন্য তো এদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা উচিত, যে তারা সরকারি টাকা খরচ করে, জনগণের ট্যাক্স দেওয়ার টাকা খরচ করে এমন একটা জরিপ করেছেন যেই জরিপের কোনো ভ্যালু নাই। না, তবে একটা বিষয় কি, মানে স্থানীয় সরকারের প্রসঙ্গটা এই জন্য আসে যে মানুষের কিছু ডে টু ডে কমপ্লিকেশন হচ্ছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি ইন কমপ্লিট এগ্রিমেন্ট, এবং তার জন্যই কিন্তু প্রত্যেকটা নির্বাচন প্রসেস তাড়াতাড়ি করতে হবে। রাইট, মানে এই কারণে, মানে আপনি যে ওই যে এই প্রবলেমগুলো হচ্ছে, এবং শুধু এইটা না, আজকে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা চিন্তা করেন। আমি জানি আমাদের উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সুন্দর বক্তব্য দিয়েছে যে এখনকার মতো এত সুন্দর আইনি ব্যবস্থা বা সর্ট অফ কখনো ছিল না আর বাংলাদেশে। এই গত সপ্তাহে দিয়েছেন বা গত 3-4 দিনে দিয়েছেন, এটা তো অবাক কাণ্ড ভাই। বিকজ তথ্য তো অন্যরকম বলে। আপনি দেখেন যে গত 1-2 সপ্তাহের মধ্যে দেশে 47টা রেপের ইনসিডেন্ট কিন্তু রিপোর্টেড হয়েছে। সেটাই নিশ্চয়ই ববি ভাই বলতে দেন। না মানে ওটাই, মানে উপদেষ্টা মহোদয়, এখন মনে করেন আমরা এর আগে অনেক দেখেছি রাজনীতিবিদদের গালি দেয়া হয়। এগেন এটার একটা কারণ আছে, গত 16-17 বছর বা অনেক বছর ধরে শেখ হাসিনা বিরুদ্ধেও কিন্তু মানুষ বলা বলি করছেন যে ওনারা আসলে পদত্যাগ করা উচিত। ববি ভাই আমাকে একটা কথা বলেন যে একটা নির্বাচন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, একটা নির্বাচন হওয়ার জন্য ওই যে আইন শৃঙ্খলার কথা যেটা আমরা বলছিলাম, সেটা স্টেবল দরকার, একটা স্টেবল প্রশাসনিক ব্যবস্থা দরকার, যেটা এখনো নেই বলেই আমরা মনে করি। তাহলে যত দ্রুত সম্ভব নির্বাচনটা আসলে কিভাবে সম্ভব? দেখেন আপনি, মানে এখানে কয়েকটা বিষয় আছে। একটা হলো আইন শৃঙ্খলা ব্যবস্থা সঠিক হয়নি, 6 মাসে কিছুই হয়নি। তাহলে আপনি কিভাবে মনে করেন আরো 6 মাসে হবে? অবনতি ঘটছে তো। মানে এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বগুলো পালন করার কথা, অনেকগুলো কারণে হয়তো ওনারা এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারছেন না। অনেক ভালো কাজ ওনারা করছেন, কিন্তু অনেক কাজ করতে পারেন নাই। সরকার মানেই বিশাল অঙ্কে কাজ করতে হয়। সো অনেক বড় দাগে কাজ, গুরুত্বপূর্ণ কাজ ওনারা করতে পারেননি এবং পারছেন না, পার্টটা ইম্পর্টেন্ট। সো যদি পারছেন না, তাহলে আপনি আর কয় বছর ওয়েট করবেন? জিনিসপত্র তো আরও ডিটোরিয়েট করবে, তখন তো আরও পারবেন না। তাহলে যারা পারার সম্ভাবনা বেশি, এই ধরনের একটা নির্বাচিত সরকারকে তাড়াতাড়ি নিয়ে আসেন, তাদের পারার সম্ভাবনা বেশি। আমি কোনো কিছুই বলছি না, আমি এরকমও দেখেছি আপনার ইন্টারনেটে মিম, ওই যে কি কোনো সমস্যা আছে বিয়া দিয়ে দাও, আর এখন হলো কোনো সমস্যা আছে নির্বাচন দিয়ে দাও। বাট এখন আসলেই কিন্তু নির্বাচন ছাড়া আর কোনো সমস্যার সমাধান দেখছি না। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই।
জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। জামাত এবং বিএনপি এখন আসলে মুখোমুখি শক্তি হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় তাদের দুইটা টানাপোড়েন বেশ স্পষ্ট আমরা দেখতে পাই। যে জাতীয় এবং স্থানীয় নির্বাচন আগে পরে নিয়ে তো আছে, আরেকটা হচ্ছে সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা। এটা কি মানে সহসা এটার সমাধান সম্ভব কিনা? নির্বাচন ছাড়া আর কোনো সমাধান নেই। আপনি যদি দেখেন যে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে বলি, অথবা আপনি যদি ইনভেস্টমেন্টের জায়গা থেকে ভাবেন, হ্যাঁ, সব ক্ষেত্রেই কিন্তু যারা ইনভেস্টমেন্ট করবেন তারা দেখতে চাইবে যে এখানকার যে গভর্নমেন্ট লেজিটিমেসি কতটুক, সে কতদিন রান করতে পারবে। সো এই গভর্নমেন্ট আমরা জানি না যে সে 6 মাস নাকি 1 বছর নাকি 10 বছর, হ্যাঁ, সেটা সম্ভব না, বাট তার একটা স্পেসিফিক টেনিওর নাই। আপনি ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যেহেতু আমাদের পুলিশ বাহিনীকে আগের আমলে প্রচণ্ড রকম পলিটিসাইজ করা হয়েছে, সেখান থেকে বের করে আনা কিন্তু আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষেই সম্ভব। এরকম না যে সে আবার পলিটিসাইজ করবে, বা সেখান থেকে তাদেরকে সে মোরাল গ্রাউন্ডটা দিয়ে বের করে এনে আবার রিএনফোর্সমেন্টের জায়গাটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে বেশি সম্ভব, যে কারণে এই গভর্নমেন্টের পক্ষে এটা অতটা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে নির্বাচন হচ্ছে সমাধান নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বলছিলেন যে জামাত এবং বিএনপি টানাপোড়েন। আপনি দেখেন যে এখন একটা নতুন মানে কিছু শব্দ আমরা শুনি, ন্যারেটিভ, বয়ান, হ্যাঁ, একটা নতুন একটা বয়ান দেওয়ার চেষ্টা করা হয় যে সেটা 71কে বাইপাস করে। বাট দেখেন বাংলাদেশের পলিটিক্সে আপনি ইনভলভ থাকেন বা বাইরে থেকে দেখেন, আসলে 71 হচ্ছে মেইন জায়গা, যে কারণেই কিন্তু এই বিএনপি জামাতের সাম্প্রতিক যে ট্রু, এই জামাতকে নিয়ে বিএনপি দীর্ঘ সময় একসঙ্গে ছিল, সরকার গঠন করেছে, যুগপৎ আন্দোলন করেছে, আর সেটা আওয়ামী লীগও করেছে। আন্দোলনে বিএনপি জামাত ছিল না, জামাত ছিল না যুগপৎ আন্দোলন, মানে সেটা আবার আওয়ামী লীগ করেছে। আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিতে 94, 95, 96 আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, হ্যাঁ, ওনারা আন্দোলন করেছে। সো বাট ট্রু হচ্ছে যে এই জায়গা বা কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু অলওয়েজ, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, জামাতের সাথে একটা জায়গাতে দূরত্ব থাকছে। এখন যেহেতু এখানে বাংলাদেশে পলিটিক্সে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সোল এজেন্সি নিয়ে নিয়েছিল, যে আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা মানে আওয়ামী লীগ, হ্যাঁ, এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এখানে লুটপাট বা যা যা হওয়া সবই হয়েছে, তাদের বিরোধী সবাই রাজা, হ্যাঁ। বাট প্রশ্ন হচ্ছে যে সামনে এখন আপনি দেখবেন যে যদি আপনি ভোটের রাজনীতি চান, এই যে লিবারেশন স্পিরিটকে ওন করে এই ভোটাররা কোন দিকে যাবে? ধরলাম যে আওয়ামী লীগ ইলেকশন করবে, মানে এটা আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো পার্টিকে ইলেকশনে বাইরে রাখার পক্ষে না। আপনি বিচার আচার করবেন, কিন্তু আওয়ামী লীগ ইলেকশন করবে, এটা আমি ধরে নিয়েও আওয়ামী লীগের এই যে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারা আওয়ামী লীগের গত 15 বছর দেখার কারণে হয়তো আওয়ামী লীগকে ভোট দিবে না। তাহলে এই ভোটাররা কোন দিকে যাবে? সো বিএনপির একটা জায়গা হচ্ছে যে আমি এটাকে টেক আপ করবো, এটাকে আমি অন করব, যাতে এই অংশ আমার দিকে থাকে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে মনে হচ্ছে যে আগামী নির্বাচনের পরে বাংলাদেশের পলিটিক্সের ক্ষেত্রে হয়তো সংসদীয় জায়গাতে আওয়ামী লীগ খুব বড় কোনো রোলে আসতে পারবে না। নাম্বার 3 হচ্ছে আনুপাতিক ভোট। আনুপাতিক ভোট অবশ্যই বড় দল যদি আমরা বলি, যারা যেরকম এই মুহূর্তে বিএনপি, সো বিএনপি বড় দল হিসাবে সে কখনই আনুপাতিক হিসাবে এই জন্যে যাবে না। ধরলাম যে কমিউনিস্ট পার্টি 2% ভোট পাবে, সে তো কোথাও এমপি হবে না, বা 2% ভোটে সে তো 6টা আসন পাবে, বা এরকম যে দলগুলো আছে। ধরলাম বিএনপি 48% ভোট পেল, 48% ভোট পেয়ে সে তো 151টা আসন পাবে না। সো এবং এই জায়গার ক্ষেত্রে আমার মনে হয় যে এটা হয়তো আমরা এই নির্বাচনের মানে অ্যাটলিস্ট আনুপাতিক ভোটের এই যে হিসাবটা বা দাবিটা আছে, এটা হয়তো এই নির্বাচনের ক্ষেত্রে হবে না। যেটা আপনার প্রস্তাবনা আছে যে ফাইন, যে আপনার 300 আসন হবে সরাসরি ভোটে, দেন প্রপোর্শনেটলি আপনি উচ্চ কক্ষ যদি আমাদের হয়, সেই উচ্চ কক্ষে হতে পারে। এবং ওইটাই কিন্তু আসলে প্র্যাকটিক্যালি প্র্যাগম্যাটিক এই জন্যে হবে। আর নাহলে আমাদের মতো দেশে 20 আসন, 10 আসন, 15 আসন, 130 আসন, এই যে ঠেলা ধাক্কা চলতে থাকবে, হ্যাঁ, সেটা গভর্নমেন্টকে স্টেবিলিটি দিবে না।
জাহিদ ভাই, আপনার কথা থেকে আসে এই যে মানে যদি কথাটি আমাদের এখনো উচ্চারিত করতে হয় যে মানে যদি উচ্চকক্ষ হয় কিংবা কোন ভাবে হবে নির্বাচন, আনুপাতিক নাকি, এগুলো তো আমরা আসলে ঠিক করতে পারছি না, কিন্তু আমরা নির্বাচনের জন্য তো এই জন্য কাজ শুরু মানে করেছে। সেটা আসলে কত দূর, এটা নিয়ে আমি একটু ববির কাছে জানতে চাইবো। একেবারে শেষ পর্যায়ে আপনার কথা দিয়ে শেষ করব। ঐকমত্য কমিশন একটা আমাদের চা খাওয়ার একটা মিটিং করেছিল, অ্যাটলিস্ট চা ছিল, এর আগের মিটিংগুলোতে চা পানীয় ছিল না, যাই হোক আমরা চা খেয়েছিলাম আরাম করে, সুন্দর করে, চার সাথে একটু নাস্তাও ছিল মাশাআল্লাহ। কিন্তু আসলে মিটিংটার তেমন কোনো ভ্যালিউ আমি দেখিনি, বিকজ আমরা সবাই একে অপরের সাথে পরিচিত, নতুন করে চা আর বিস্কিট খাওয়ার প্রয়োজন ছিল না। আলোচনা দরকার ছিল যে কমিশনের ঐক্যমত কোন জায়গাগুলোতে তারা পৌঁছতে চায় এবং কিভাবে পৌঁছতে চেষ্টা করবে, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি আলোকপাত করেছিলাম, আমি সাজেশনস কিছু দিয়েছিলাম, আরও 2-1 বোধহয় সাজেশন দিয়েছিল। এছাড়া লম্বা দাগে ইট ওয়াজ একটা সোশ্যাল অ্যাফেয়ার, আর কিছুই ছিল না। এবং এরপর আমাদের আসলে বেশ কয়েকবার বসার কথা ছিল, সেদিনও আলোচনা এসেছিল, কিন্তু সপ্তাহ 2-1 পার হয়ে গেল, এখনও বসা নিয়ে কোনো আলোচনা বা কোনো ডাক আমরা শুনিনি। সো আমি জানি না আসলে ঐক্যমত কমিশনের মাধ্যমে কি হবে। আর একই সাথে ঐক্যমত কমিশনের যদি ঐক্য হয় বা যেটাই হয় না কেন, কোনো ধরনের সংবিধানে কোনো ধরনের হাত দেওয়া যাবে না এটা নির্বাচনের ছাড়া। উই হ্যাভ টু ওয়েট। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু মাই শো। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে। আমরা চাই যে জনগণের মতের প্রতিফলন ঘটুক আমাদের দেশের সকল ডিসিশনে, এবং একটি নির্বাচনে অফকোর্স সবচেয়ে বড়ভাবে জনগণের মতামত বা তাদের অংশীদারিত্ব ঘটে থাকে, সেটি সুস্থভাবে হোক, সুন্দর পথে এগিয়ে যায়, আমরা সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।